গত প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে আমি আমার প্রাইমারি ফোন হিসেবে স্যামসাংয়ের এই গ্যালাক্সি Z Flip3 ফোনটা ইউজ করছি এবং এই 2 মাসের ইউজার এক্সপিরিয়েন্সে আমি এই ফোনটিতে বেশ মেজর কিছু প্রবলেমস পেয়েছি, যে প্রবলেমগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। পাশাপাশি এই ফোনটা রিলেটেড একটা ভিডিও আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, সেটা হচ্ছে আমি iPhone 13 Pro Max না নিয়ে কেন এই ফোনটা নিয়েছি, এবং সেই ভিডিওটাতে প্রচুর মানুষ আমাকে মোটামুটি গালিগালাজি করেছে বা আমার কথার বিপক্ষে গিয়েছে। আমার কথা যেটা বলেছি আমি সেটা তাদের কাছে লজিক্যাল মনে হয়নি, অ্যান্ড আই থিঙ্ক আই ও অ্যান এক্সপ্লেনেশন। কারণ সেই ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি আই থিঙ্ক আমি প্রপারলি কমিউনিকেট করতে পারিনি আমার মেসেজটা, যে কারণেই হয়তো বা অনেকেই একটু বিরূপভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন আমার সেই ভিডিওতে। সো আজকে আমরা সেই এক্সপ্লেনেশনটা দিব। আমি আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, আদারওয়াইজ কিন্তু এক্সপ্লেনেশনটা বুঝবেন না বা এই ফোনের প্রবলেমগুলো সম্পর্কে জানতে পারবেন না। সো আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড। সো প্রথম আমি এক্সপ্লেনেশন দিয়ে শুরু করি যে সেই ভিডিওতে আমি কেন বলেছিলাম যে iPhone 13 Pro Max না নিয়ে আমি এই ফোনটা নিয়েছি বা কেনই বা নিয়েছি। সো প্রথম কথা হচ্ছে, আমি কিন্তু সেই ভিডিওটাই কোনোভাবেই এই ফোনটার সাথে iPhone 13 Pro Max এর কম্পেয়ার করিনি। অনেকেই এই জিনিসটা বুঝেছেন যে আমি হয়তো কম্পেয়ার করছি। ইট ওয়াজ নট এ কম্প্যারিজন ভিডিও। আমার সামনে দুইটা অপশন আছে এবং আমি আমার নিড অনুযায়ী চুজ করেছি যে কোন ফোনটা আমার নিড ফুলফিল করে, দ্যাটস ইট। এইটার ক্যামেরা কেমন, ওইটার ক্যামেরা কেমন, এইটার ব্যাটারি ব্যাকআপ কেমন, ওইটার ব্যাটারি ব্যাকআপ কেমন, এইভাবে সাইড বাই সাইড কম্প্যারিজন কিন্তু আমি করিনি এবং সেই ভিডিওটার উদ্দেশ্যও কম্প্যারিজন ছিল না। এখন আমি যেই লজিক দেখিয়ে আইফোন নেইনি সেই লজিকগুলো অনেকের কাছেই মনে হয়েছে যে ইললজিক্যাল। ফর এক্সাম্পল, আমি বলেছি আমার মেইন রিজন যেটা, যে আমি অ্যাপল ইকোসিস্টেমে এখন ঢুকতে চাচ্ছি না, যে কারণে আমি অ্যান্ড্রয়েডেই থাকতেছে, এবং অনেকেই বলতেছে যেটা নাকি সিলি একটা রিজন। এটা সিলি অনেকের কাছে হইতে পারে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি আমার জায়গায় থাকতেন, আমি কতটা গ্যাজেট ফ্রিক, কতটা এইসব টেকনিক্যাল জিনিসের প্রতি কতটা ফ্রিক, এটা যদি আপনি বুঝতেন তাহলে আসলে আপনার কাছে ইলজিক্যাল মনে হতো না। বিকজ যখনই অ্যাপলের নতুন কোনো প্রোডাক্ট বের হয়, সেটা হোক অ্যাপলের ল্যাপটপ কিংবা আইপ্যাড অথবা অ্যাপলের আইফোন, যেটাই হোক না কেন, আমার মন টানে সেই প্রোডাক্টটা কেনার জন্য। অ্যাপল ওয়াচ হতে পারে, আমার মন টানে, বাট আমি নিজেকে কন্ট্রোল করে আটকে রাখি। বিকজ আই নো আমি যদি সেই ইকোসিস্টেমে ঢুকি তাহলে ভুরি টাকা ওইখানে দিতে হবে আমার, যেটা অ্যাজ এ গ্যাজেট এনথুজিয়াস্ট অথবা অ্যাজ এ ফ্রিক যাই বলেন না কেন, আমার অনেক টাকা যাবে, যে কারণে আমি অ্যান্ড্রয়েডে ছিলাম। এবং এই লজিকটা অনেকের কাছেই হয়তো বা এখনও সিলি মনে হতে পারে, বাট আমার জন্য এটা বড় একটা রিজন, যে কারণে আমি অ্যাপলে না গিয়ে অ্যান্ড্রয়েডেই থেকেছি। দ্যাট ওয়াজ দ্য রিজন। আর এই ফোনটা কেন আমি নিলাম তাইলে, এই ফোনটা নেওয়ার পেছনে রিজনটাও আমি বারবার বলেছিলাম যে এইটার একটা ওয়াও ফ্যাক্টর হচ্ছে এই ফোল্ডেবলটা। আমি কখনো ফোল্ডেবল ইউজ করিনি আমার প্রাইমারি ফোন হিসেবে, যে কারণে জাস্ট এই ফর্ম ফ্যাক্টরটা এক্সপিরিয়েন্স করার জন্য আমি এই ফোনটা নিয়েছিলাম। আমি এটাও বলেছিলাম যে এটার চেয়ে অনেক বেটার ফোন মার্কেটে আছে এবং 99% মানুষকে আমি এই ফোনটা রিকমেন্ড করবো না, এটাও ভিডিওতে বলেছিলাম। তাও মানুষ বলছে স্যামসাংয়ের স্পন্সর্ড, স্যামসাংয়ের টাকা খেয়ে আপনি এটা বলছেন। নো, সেই ভিডিওটা স্যামসাং দ্বারা স্পন্সর্ড ছিল না, এবং আজকের ভিডিওটা তার প্রমাণ, কারণ এটার যত প্রবলেমস আছে আজকের ভিডিওতে আমি সেটাই বলবো। পাশাপাশি আরেকটা জায়গাতে একটু খটকা ছিল, খটকা বলতে হয়তো বা আমি বুঝাইতে পারিনি, সেটা হচ্ছে যে আইফোনের চাইতে এইটা আমি নিয়েছি তার মানে এইটা বেটার, একদমই না। কারণ আমি ভিডিওতে মাল্টিপল টাইমস, আই স্টিল রিমেম্বার, মাল্টিপল টাইমস আমি বলেছি যে iPhone 13 Pro Max মার্কেটের দি বেস্ট ফোন আনডাউটেডলি, কারণ সেটার ক্যামেরা বলেন, পারফরমেন্স বলেন, সব কিছুই মার্কেটের দি বেস্ট। বাট আমার সেটা পছন্দ না। এটা পার্সোনাল প্রেফারেন্স হতে পারে না, সবাই যে সব কিছুই পছন্দ করবে ব্যাপারটা তো একদমই সেরকম না। আমার পছন্দ না, কারণ সেটা আমার কাছে কমফোর্টেবল লাগেনি ইউজ করতে গিয়ে। অ্যান্ড দেন অ্যাপলের কিছু বিষয় লাইক নচ, এই টাইপের জিনিসগুলো আমার পছন্দ হয় না বলেই কিন্তু আমি এটাতে যাচ্ছি। আমি জাস্ট কয়েকটা রিজন দেখিয়েছিলাম, যাই হোক। সো সেই ভিডিওটাতে আমি জাস্ট কয়েকটা জিনিস আবারও একটু ক্ল্যারিফাই করি। ইট ওয়াজ নট এ কম্পারিজন ভিডিও বিটুইন iPhone 13 Pro Max অ্যান্ড Samsung Galaxy Z Flip3। এটা জাস্ট সিম্পলি আমার কাছে দুটো অপশন ছিল, আমি আমার নিড অনুযায়ী একটা ফোন চুজ করেছিলাম, অ্যান্ড জাস্ট এই ওয়াও ফ্যাক্টরটার জন্য এই ফোনটা আমি চুজ করেছি। আদারওয়াইজ যে কোনো পাগলও iPhone 13 Pro Max চুজ করবে, এটাও আমি ভিডিওতে বলেছিলাম। স্টিল মানুষ আমাকে গাইলাইতেছে, আই ডোন্ট নো ওয়াই। আরেকটা বিষয় আবারও ক্ল্যারিফাই করতেছি, প্লিজ, আমি স্বীকার করতেছি আইফোন ইজ দ্য বেস্ট ফোন ইন দ্য মার্কেট। আমি জানি না যে আর কতবার বললে আপনারা বিশ্বাস করবেন বা আমার কথাটা মাথায় নেবেন যে ওকে সোহাগ ভাই বলছে আইফোন ইজ বেস্ট, বাট আমি কেন এটা চুজ করেছিলাম সেজন্য হয়তো অনেকেই রেগেছেন। যাই হোক, আমি আবারও বলছি, জাস্ট ফর দিস ওয়াও ফ্যাক্টর। আই ডোন্ট নো হাউ মেনি টাইমস আই হ্যাভ টু রিপিট, যার পরে আপনারা বুঝবেন। যাই হোক, আমার হয়তো ব্যর্থতা ছিল যে আমি বুঝাইতে পারিনি। সো চলে আসি আমরা মূল ভিডিওতে, স্যামসাং গ্যালাক্সি Z Flip3 এর যে প্রবলেমসগুলো আছে সেইগুলোতে। সো প্রথমে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা পাওয়ার ব্যাঙ্ক ছিল যখন আমি ফোনটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই, অ্যান্ড দ্য ভেরি ফার্স্ট প্রবলেম ইজ এটার ব্যাটারি ব্যাকআপ। সো এটাতে 3300 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, অ্যান্ড 3300 mAh ব্যাটারি দেওয়ার পেছনে বড় রিজন হচ্ছে এই ফোনটা অনেক স্লিম। আমার এখানে কাভার লাগানো আছে, আমি কাভারটা খুলে নিই, তাহলে আপনারা হয়তো দেখতে পারবেন যে হাউ স্লিম
দিস ফোন ইজ। অ্যান্ড এটা একটা রিজন ছিল এই ফোনটা কেনার পেছনে আমার, যে আমি খুব স্লিম ছোটো করে ফোন বেশি পছন্দ করি, যেগুলো হ্যান্ডি হবে একটু, এবং এই স্লিমনেসের কারণে আমাকে খোয়াইতে হয়েছে বড় অ্যামাউন্টের একটা ব্যাটারি ব্যাকআপ। অ্যান্ড 3300 mAh ব্যাটারি এই যুগে এসে কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করছে না, অ্যাটলিস্ট 4000 mAh হওয়া দরকার ছিল, সিন্স দিস ইজ আ ফ্ল্যাগশিপ ফোন। সো 3300 mAh ব্যাটারিতে প্রবলেমটা হচ্ছে এটা ডিসপ্লেতে যেহেতু 120 Hz রিফ্রেশ রেট ইউজ করা হচ্ছে, উইচ ইজ ব্যাটারি হাংরি, তারপরে হচ্ছে স্ন্যাপড্রাগন 888 যেটাও ব্যাটারি হাংরি। সো সব কিছু মিলিয়ে যদি আমি 120 Hz অন করে এই ফোনটা ইউজ করি, তাহলে আমি 3 থেকে 3.5 ঘন্টার মতো এসওটি পাই, উইচ ইজ হাস্যকর। লাইক 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু আমার সারাদিন তো দূরের কথা, অর্ধেক দিনও ঠিক মতো পার হচ্ছিল না, এই ফোনটা পুরো ডেড হয়ে যাচ্ছিল, উইচ ইজ রিলি রিলি ব্যাড। সো আমি লাইক 6-7 দিন 120 Hz অন করে ইউজ করার পরে আমি বুঝে গেছি যে এটা 120 Hz দিয়ে হবে না, দেন আই সুইচড টু 60 Hz। কন্টিনিউয়াসলি আমি 60 Hz এই ফোনটা ইউজ করি এবং এখন আমি রাফলি অ্যারাউন্ড 6 ঘন্টার মতো এসওটি পাই। তারপরেও দিনের শেষে কিন্তু এটা আমার চার্জ অলমোস্ট যায় অবস্থা, এবং আমি যখন ফোনটা ইউজ করি আমার মাথায় কনস্ট্যান্টলি থাকে, আমি যখন এই ফোনটা নিয়ে বের হই কনস্ট্যান্টলি আমার মাথায় থাকে যে আমি যদি একটু মানে হেভি ইউজ করি তাহলে এই ফোনটা চার্জ শেষ হয়ে যাবে। সো হয়তো বা আমার কোনো একটা কাজ লাইক এখন না করলেও চলবে, বাসায় গিয়ে করলেও হবে, তখন আমি সেই কাজটা আর ফোন দিয়ে করি না, ওকে বাসার জন্য আমি রেখে দিই। সো আমার কাজে বা আমার ডে টু ডে ফোনের যে ইউজ আছে সেটাতে বড় রকমের একটা হ্যাম্পার কিন্তু এই ব্যাটারি ব্যাকআপের ফলে হচ্ছে। সো দিস ইজ দ্য বিগেস্ট ইস্যু এই ফোনটার, যেটা আমি সোফার ফেস করেছি। সেকেন্ড যে ইস্যুটা আছে সেটা হচ্ছে যেহেতু এটা ডিসপ্লেটা ফোল্ডেবল, সো বুঝতেই পারছেন এই ডিসপ্লেতে কোনো গ্লাস ইউজ করা নাই, প্লাস্টিক, সো এটা প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পড়বে এটাতে, এবং অলরেডি বেশ বড় সড়ো একটা স্ক্র্যাচ এখানে পড়েছে। এটার উপরে প্রোটেকশন আছে, বাট সেই প্রোটেকশন খুলে লাগানোর মতো সাহস আমি পাচ্ছি না, যদিও ইউটিউবে ভিডিও দেখেছি অনেকে এটা খুলে নিজে নিজেই লাগিয়ে ফেলেছে, বাট আমার সাহস হচ্ছে না এটা খোলার, কারণ এর আগে হিস্ট্রি আছে এটা খোলার পরে ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার, যদিও এখন নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম, নষ্ট হবে না বললেই চলে। কিন্তু যেহেতু এখানে আপনি যদি স্ক্রিন প্রোটেক্টর ইউজ করেন সেটাও প্লাস্টিকেরই হইতে হবে, সো যেই জায়গাটাতে আপনি এইভাবে স্ক্রোল করবেন, ইউজুয়ালি আমরা যখন স্ক্রোল করি বৃদ্ধাঙ্গুলের নখটা কিন্তু এখানে লাগে। সো আমি একটা জিনিস নোটিস করলাম, যেহেতু প্লাস্টিক এটা, যেই জায়গাটাতে কন্টিনিউয়াস আমরা স্ক্রোল করি ঠিক এই জায়গাটাতে অনেক বেশি স্ক্র্যাচ পড়ছে বা ডিসপ্লের অন্যান্য অংশের তুলনায়। এটাকে একটু অ্যাঙ্গেল করে দেখলেই বোঝা যায় যে এই জায়গাটা কতটা স্ক্র্যাচি। সো এইটা আমার কাছে একটা ইস্যু মনে হয়েছে। নেক্সট হচ্ছে এই যে মাঝখানের যেই ভাঁজটা, এবং আমি এটা জানতাম, আগেও জানতাম যে এখানে একটা ভাঁজ পড়বে, ভাঁজ থাকবে, এবং এই ভাঁজটাকে যতটা আমি খারাপ মনে করেছিলাম শুরুতে, অতটা খারাপ পরবর্তীতে লাগেনি। ইউজ করতে করতে এটা না অভ্যাস হয়ে যায়, তখন একসময় ভুলেই যায় যে এখানে একটা ভাঁজ আছে। সো এটাকে আমি মেজর প্রবলেম মনে করছি না, বাট প্লাস্টিক হিসেবে স্ক্র্যাচ একটু বেশি পড়বে, দিস ইজ এ প্রবলেম। নেক্সট ইস্যু হচ্ছে যখন আপনার এক হাত বিজি থাকবে, লেটস সে আপনি খেতে বসছেন, আপনার ফোনে একটা কল আসলো এবং এখানে কিন্তু নাম্বারটা দেখাবে, বাইরের যে স্ক্রিনটা আছে, কিন্তু আপনি যদি এখান থেকে কল পিক করেন তাহলে লাউড স্পিকারে যাবে। আপনি যদি চান প্রাইভেট কোনো কল হয়, আপনি লাউড স্পিকারে দেবেন না, ফোনটা পিক করবেন, তাহলে এক হাতে এই ফোনটা ওপেন করা কিন্তু অনেক টাফ। লাইক আপনি যদি বৃদ্ধাঙ্গুল এভাবে ঢুকিয়ে এইভাবে বের করেন, তাহলে প্রথমত আপনার ডিসপ্লেতে স্ক্র্যাচ লাগবে, দ্বিতীয়ত এটা খুবই রিস্কি এক হাতে ইউজ করা, কারণ ফোনটা অনেক বেশি পিচ্ছিল, সো পড়ে যেতে পারে। এবং আমি প্রথম সপ্তাহে এই ফোনটা 3 বার ফেলেছি হাত থেকে, 3 বার। ভাগ্য ভালো আমার ফ্লোরে কার্পেট ছিল, যে কারণে কিছু হয় নাই। যদি এটা টাইলস কিংবা অন্য কোনো জায়গায় পড়তো, ডান হয়ে যেত পুরাই। সো এটা একটা রিস্কি ফ্যাক্টর এখানে বলা যায়, এক হাতে ইউজ করাটা মুশকিল। সেকেন্ড, এই ফোল্ডেবল ফ্যাক্টরটার কারণেই আপনি যদি এটাতে, যেহেতু আমি বললাম যে এটা পিচ্ছিল অনেক ফোন এবং এক হাতে ইউজ করা যায় না, এবং সেফটি তো অবশ্যই দরকার, যেই কারণে এটার ব্যাক কাভার আপনারা ইউজ করতে চাইতে পারেন, এবং ব্যাক কাভারগুলো হয় এরকম 2 টুকরা। ওকে, এটা প্রবলেমটা হচ্ছে কোন জায়গায়, যখন আপনি এই 2 টুকরাকে লাগাবেন এটার মধ্যে, লেটস আমি উপরের পোর্শনটুকু এখন লাগাচ্ছি, উপরের পোর্শনটা লাগাইলাম এবং নিচের পোর্শনটা আমি লাগাইলাম। লাগানোর পরে ঘটনা কি ঘটলো, এই ব্যাক কাভার কিন্তু এখানে আটকে থাকে না, আপনি চাইলে এটা টান দিয়ে খুলে ফেলতে পারবেন। সো আমি যখন ফোনটা পকেটে রাখি, পকেটে রেখে যখন বের করতে যাই, এভরি টাইম আমার এই ব্যাক কাভার অর্ধেক খুলে যায়, তারপরে আমি আবার ধাক্কা দিয়ে লাগাই। প্রত্যেকবার পকেট থেকে বের করার সময় ব্যাক কাভার অর্ধেক খুলে যায়, ধাক্কা দিয়ে লাগাই। এটার সলিউশন কি, এই যে অ্যাক্সেসরিজগুলো আছে, ব্যাক কাভারগুলো আছে, এইগুলোর পেছনে এক টাইপের অ্যাডহেসিভ লাগানো থাকে, মানে আঠা লাগানো থাকে, যে আঠাটা দিয়ে এটা আটকে থাকে, আটকে থাকলে আর বের হয় না, খোলে না। বাট এই আঠাটা ফোর্স হতে হতে একটা সময় কিন্তু আঠাটা খুলে যাবে এবং লুজ হয়ে যাবে, যখন লুজ হবে তখন বারবার আবারও খুলে যাবে। আমার এই ব্যাক কাভারের বেলায় এটাই হয়েছে। যদি এটা ডিপেন্ড করে আপনার ব্যাক কাভারের কোয়ালিটির উপর, বাট ইট ইজ অ্যান ইস্যু, যে আপনি অ্যাক্সেসরিজ লাগাবেন আর কয়েকদিন পরে এটার আঠা খুলে যাবে, তারপরে ব্যাক কাভার খুলে যাবে। সো এটা একটা ইস্যু আমার কাছে মনে হয়েছে। দেন যে এই প্রবলেমটা আমি পেয়েছি সেটা হচ্ছে, এই ফোনটা যেহেতু ছোটোখাটো সাইজের, আপনারা দেখতেই পাচ্ছেন, যদি আপনি আপনার জিন্সের বা প্যান্টের যে কোনো পকেটে ঢুকান, আর প্যান্টের পকেটটা যদি একটু লম্বা হয়, তাহলে এটা একদম তলানিতে পৌঁছে যাবে, এবং প্রত্যেকবার বের করার সময় আপনাকে মারাত্মক রকমের এফোর্ট দিতে হবে, পুরা হাত পকেটের ভিতরে ঢুকায় ধরে তারপরে বের করতে হবে, যেটা অন্য ফোনের বেলায় হয় না। অন্য ফোন পকেটে রাখলে আমি জাস্ট উপরের অংশটুকু ধরে বের করে ফেলতে পারি। অ্যান্ড স্পেশালি এই প্রবলেমটা ফেস করেছি আমি বাইক চালানোর সময়, যেহেতু আমি বাইক চালাই। সো যখন আমার পকেটে থাকে, লেটস সে জ্যামের মধ্যে আমি বসে আছি,
এবং আমি জানি যে এখন সিগন্যাল ছাড়বে না, আমি সময় মেনটেন করে বসে ফোন বের করি সেফটি আগে। সো আমি যখন জানি যে হ্যাঁ এখন ফোনটা বের করতে পারবো, কল আসতেছে আমি দেখবো, কিন্তু আমার পকেটটা যেহেতু একটু বাঁকানো থাকে, সো আমি আর এটা বের করতে পারি না। আমার বাইকের উপর থেকে দাঁড়ায় তারপরে ভেতরে হাত দিয়ে তারপর বের করতে হয়। এটা একটা মারাত্মক ইস্যু আমি ডে টু ডে ইউসেজে পেয়েছি, যেটা রেগুলার ফোন হলে হয়তো এতটা প্যারা খাওয়া লাগতো না আমার, বাইরে থেকে টান দিয়ে আমি বের করতে পারতাম, বাট এটাতে সেই প্রবলেমটা আমি ফেস করছি। তো এইগুলো ছিল মোটামুটি মেজর কিছু ইস্যুস যেগুলো আমি এই ফোনটি নিয়ে ফেস করছি। মাইনর কিছু ইস্যু আছে যেগুলো নিয়েও কথা বলবো, এবং মাইনর ইস্যুর মধ্যে একটা হচ্ছে এটার ক্যামেরা। সো ক্যামেরার মধ্যে প্রথমত এটা যে ফ্রন্ট ক্যামেরাটা আছে এইটার কোয়ালিটি আমার কাছে অতটা পছন্দ হয়নি, কনসিডারিং ইটস আ ফ্ল্যাগশিপ ফোন। এত টাকা দিয়ে কেনার পরে এরকম লাইক ফ্রন্ট ক্যামেরাটাকে আমি কি বলবো, অ্যাভারেজও বলা যাবে না, যেহেতু ফ্ল্যাগশিপ ফোন বিলো অ্যাভারেজ পারফর্ম করছে এটার ফ্রন্ট ক্যামেরা, উইচ ইজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। অ্যান্ড রিয়ার ক্যামেরাও যদি বলি সেটাও কিন্তু খুব আহামরি ভালো না। অ্যাটলিস্ট আমরা যদি অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের সাথে কম্পেয়ার করি তাহলে কিছুটা সাবস্ট্যান্ডার্ডে চলে আসবে এটা। এবং এটার পোর্ট্রেট কোয়ালিটি পছন্দ হয় নাই, কারণ ডেপথ সেন্সিং অ্যাবিলিটিটা এটার খুবই বাজে। এখন অনেকেই বলতে পারে ডেডিকেটেড ডেপথ সেন্সর নাই, সে কারণে হয়তো এরকম। ভাই, পৃথিবীতে অনেক ফোন আছে যেগুলোতে ডেডিকেটেড ডেপথ সেন্সর নাই, তারপরেও ডেপথ সেন্সিং অনেক ভালো হয়, এইটাতে ভালো হয় না। এবং এটা আপনারা ছবির কিছু স্যাম্পল আমি দেবো আপনাদেরকে, তাহলে দেখে বুঝতে পারবেন। আমি একটা ছবি পোস্ট দিয়েছিলাম এটা দিয়ে তোলা, এবং সবাই লাইক পচাই ফেলছে পুরা যে ভাই এটা ডেপথ সেন্সিং এত বাজে কেন। আমি প্রথমে আমার প্রোফাইলে যেটা পোস্ট করেছি সেখানে এটার মডেল বলি নাই, পেজে আবার মডেল বলেছি, তো সবাই খুব খেপছে যারে ভাই এত বাজে কেন এটার পোর্ট্রেট কোয়ালিটি। ক্যামেরা কোয়ালিটি ওভারঅল আমি মাইনর বলছি এই জন্যই, প্রথমেই বলেছিলাম যে আমার আসলে দি বেস্ট ক্যামেরাওয়ালা ফোনটা দরকার নাই, কারণ আমি ছবি তুলনামূলক কমই তুলি আর বেশিরভাগ সময় ক্যামেরা ইউজ করি আমি। সেই বিবেচনায় আমার ক্যামেরাটা অতটা ইম্পর্টেন্ট না, যে কারণে আমি এটাকে মাইনর ইস্যু বলছি, বাট অনেকের কাছেই কিন্তু এটা একটা মেজর ইস্যু হতে পারে। আবারও আমি বলে দিচ্ছি, যদি আপনি ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজেন, ডোন্ট বাই ইট। ওকে, সো এই ছিল স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 3 এর মেজর মাইনর কিছু ইস্যুস। এর বাইরে ভালো লাগার মতো যে বিষয় সেটা তো অবশ্যই, আমি আবারও বলছি ভাই, এই একটা জিনিসের কারণে আমি ফোনটা কিনেছি, সেটা হচ্ছে দ্য ওয়াও ফ্যাক্টর। এই ফোনটা ফোল্ডেবল, ভাঁজ করা যায়। যখনই আমি বাইরে গিয়ে রেস্টুরেন্টে বা কোথাও এই ফোনটা ওপেন করি, সবাই এটার দিকে তাকায় থাকে, ভাই আপনার ফোনটা অনেক সুন্দর, ওয়াও, আই জাস্ট এনজয় দিস। এই একটা জিনিস। আইফোন 13 প্রো ম্যাক্স বের করলেও মানুষ তাকায় থাকতো, কিন্তু বলতো না ভাই ওয়াও আপনার ফোনটা অনেক সুন্দর, দেখি একটু ফোনটা, কারণ সবাই জানে এটা আইফোন। সো ব্যাপারটা এরকম আর কি অনেকটা, জাস্ট এই ওয়াও ফ্যাক্টরটার জন্য। হয়তো বা এটা আমি সারা জীবন ইউজ করবো না, অফকোর্স। আমার যেদিন বোর লাগবে, যেদিন আমার কাছে ফিল হবে যে না আইফোনটা আর ইউজ করবো না, আমার যে ওয়াও ফ্যাক্টর আছে সেটা নিয়ে হয়ে গেছে আমার এনাফ, আর কোনো কিছু আমি করবো না এটা দিয়ে, তখন হয়তো এটা বিক্রি করে আমি অন্য আরেকটা ফোন নেব। তখন কোনটা নেব সেটা নিয়েও আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব আপনাদের গালি খাওয়ার জন্য, কজ আমার নেক্সট ফোনটাও প্রবাবলি আইফোন হবে না। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অ্যাপল ফ্যানবয় যারা আছেন তারা যদি এখনও ক্লিয়ার না হন, দয়া করে আরও কয়েকটা গালি দিয়ে যাবেন। আরও যদি এক্সপ্লেনেশনের দরকার হয়, আই উইল মেক অ্যানাদার ভিডিও ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।